বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনা একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা অলরেডি তোমরা বুঝেই গেছো কিসের ওপর বেস করে হতে চলেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস গৃহদাহ। এই উপন্যাসটা বেসিক্যালি WBCS বা UPSC যারা দিচ্ছ, অপশনাল বাংলা তার মধ্যে যারা নিয়েছো তাদের প্রত্যেকের পাঠ্য আছে। এছাড়াও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এই উপন্যাসটা পাঠ্য হিসেবে পড়ানো হয়। আজকে এই উপন্যাসটা থেকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার ইউপিএসসিতে এসছে বা আসে বছর বছর ঘুরে ফিরে, সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নের অ্যান্সার তোমরা কিভাবে লিখবে বা খুব সহজে বললে আনসার রাইটিং কিভাবে করবে অপশনাল বাংলার ওপর, তার উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব। তো প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আগে দেখব, তারপরে অবশ্যই আমি কিন্তু তার উত্তর নিয়ে একটা ডিসকাশন করব, যাতে করে উত্তরগুলো লিখতে তোমাদের সুবিধা হয় এবং ঠিক কেমনভাবে উত্তর লিখলে তোমরা বাংলায় যথার্থ নম্বর পেতে পারবে, ঠিক কোন কনসেপ্টে একটা উপন্যাসকে বিচার করলে সেই উপন্যাসটা সম্পর্কে তোমাদের আর কোনো কোয়ারিজ থাকবে না, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা ক্লাসটা দেখো। প্রসঙ্গত বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার গৃহদাহের আলোচনামূলক ক্লাসটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিলাম। সেখানে কিন্তু আমি অলরেডি গৃহদাহ উপন্যাসটা নিয়ে একটা আলোচনা করেছি, সমগ্র উপন্যাসটা নিয়ে বিশ্লেষণ করেছি, সেই আলোচনাটা দেখে নাও। তারপর প্রশ্ন উত্তর ক্লাস তো অবশ্যই দেখো। মূলত আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার ইউপিএসসি এক্সামে এসেছে, কিন্তু যেহেতু WBCS-এও গৃহদাহ আছে, তাই সেই জন্য আমি বলবো যারা WBCS-এর অপশনাল বাংলা প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই আলোচনাটা দেখতে পারো, কারণ ঠিক এই ধরনের প্রশ্ন তোমাদেরও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো 2010 সালে যে প্রশ্নটা এসছিল, 1 নম্বর প্রশ্ন যেটা আছে, গৃহদাহ উপন্যাসে মহিম এবং সুরেশ চরিত্রের তুলনামূলক একটা আলোচনা। তো এই বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ, মানে গৃহদাহ উপন্যাসটার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো টপিক থাকে সেটা হচ্ছে দুটো পুরুষ চরিত্র, একজন মহিম অপরজন সুরেশ। তোমরা যারা উপন্যাসটা পড়েছো তোমরা নিশ্চয়ই দেখেছো যে গোটা উপন্যাসটা জুড়েই এই দুটি পুরুষ চরিত্রের একটা দ্বিধাদ্বন্দ্বপূর্ণ টানাপোড়েনময় অবস্থা চলেছে এবং এই দুটি পুরুষ চরিত্রকে কেন্দ্র করে একটি নারী চরিত্র উপন্যাসে আবর্তিত হয়েছে, যার নাম হলো, অনেকেই জানো, অচলা, তাই তো? তো এই অচলা চরিত্রটা বেসিক্যালি যে আবর্তিত হয়েছে কাদের ওপর বেস করে, এই মহিমা সুরেশ এবং তাদের অ্যাক্টিভিটির ওপর কেন্দ্র করে, এবং গোটা উপন্যাসটা একটা ধারাবাহিক পর্যায়ে এগিয়ে গেছে। এবং গৃহদাহ নামটা কেন, কার গৃহ, কেন দাহ হলো, মানে গৃহদাহ কথার বেসিক অর্থ হচ্ছে বাড়ি পুড়ে যাওয়া বা ঘর সংসার দাহ হয়ে যাওয়া, নামটা কিন্তু অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ। তো সমস্ত বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করব। স্পেসিফিক্যালি আজকে জোর দেবো এই 4টি কোশ্চেনের দিকে। প্রথম প্রশ্ন নিয়ে চলো এবার আলোচনা করি, গৃহদাহ উপন্যাসে মহিম ও সুরেশের চরিত্রের তুলনামূলক আলোচনা। তো আলোচনা করছি প্রথম কোয়েশ্চেন নিয়ে, সেখানে বলা হচ্ছে মহিমা সুরেশের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। তো প্রথমেই তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তুলনামূলক আলোচনা করা মানে কিন্তু এটা নয় যে তোমাকে কারুর থেকে কাউকে ছোট দেখাতে হবে বা কারুর থেকে কাউকে বড় দেখাতে হবে, বা তুলনামূলক আলোচনা মানে কিন্তু নায়ক বিচারও নয়। কাজেই তুলনামূলক আলোচনা বলতে আমরা কি বুঝবো? তুলনামূলক আলোচনা বলতে আমরা এটাই বুঝবো যে মহিম আর সুরেশ দুটো চরিত্র দুজন দুজনের থেকে কতখানি আলাদা, দুটো চরিত্রের মধ্যে কি কি জায়গায় মিল রয়েছে বা কোন কোন জায়গায় অমিল রয়েছে, এবং দুটো চরিত্রের যে চরিত্রগত বৈশিষ্ট্য শরৎচন্দ্র উপন্যাসে দেখিয়েছেন সেটা কিভাবে কোনো কোনো জায়গায় এসে ক্ল্যাশ করেছে বা দুটো চরিত্রের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে। তো প্রথমেই আমরা দেখব দুটো চরিত্র অর্থাৎ মহিম আর সুরেশ, দুটো চরিত্রের মধ্যে কি পার্থক্য আছে। অনেক সমালোচকের মতে মহিম চরিত্রটা সুরেশ চরিত্র অপেক্ষা অনেক বেশি ম্যাচিওর চরিত্র বা অনেক বেশি নায়কোচিত চরিত্র। আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে বলবো মহিম চরিত্রটা প্রচণ্ড পরিমাণে ইন্ট্রোভার্ট চরিত্র। মানে মহিম চরিত্রটা সুরেশ চরিত্রের সঙ্গে যে বিষয়টায় পার্থক্য সবার আগে 1 নম্বর পয়েন্টে আসবে, সেটা হলো মহিম চরিত্র অনেক বেশি চাপা, সে অনেক বেশি কিন্তু অন্তর্মুখী, আরও ভালো ভাষা যেটা বলা যায় অন্তর্মুখী, চাপা বা অন্তর্মুখী চরিত্র। তুলনামূলক আমাদের সুরেশ চরিত্র কিন্তু প্রচণ্ড পরিমাণেই সে বহির্মুখী চরিত্র, সে মিশুকে চরিত্র, সে সব জায়গায় সর্বদা নিজেকে প্রকাশ করতে ভালোবাসে। কাজেই তার চরিত্রের একটা প্রধান বিশেষত্ব হচ্ছে প্রকাশ প্রিয়তা, সে নিজেকে প্রকাশ করতে পছন্দ করে। আর মহিম সম্পূর্ণ উল্টো। আমরা উপন্যাসে দেখেছি একটা জায়গাতে রয়েছে প্রথম দিকেই যে সুরেশ এসে মহিমকে বলছে, ভাই তুমি যে এত দারিদ্র দুঃখের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছ আমাকে একটু বলনি। আসলে সুরেশ বড়লোক বাড়ির ছেলে
সে কিন্তু অনেক বৈভবের মধ্যে মানুষ হয়েছে এবং তার একটা স্বভাব বৈশিষ্ট্য আমরা দেখি, সে মানুষকে সাহায্য করতে ভালোবাসে। প্রসঙ্গত মনে রাখা দরকার, শুধু মহিম বা অচলাকে নয়, সুরেশ কিন্তু গোটা উপন্যাসে যখন যাকে যেমনভাবে সাহায্য করার প্রয়োজন পড়েছে উপযাচক হয়ে সাহায্য করেছে। কাজেই সুরেশ চরিত্রের আরেকটা প্রধান বৈশিষ্ট্য এইটা, সে একজন সাহায্যকারী বন্ধু। সে কি করে, সদা সর্বদাই লোককে সাহায্য করতে এগিয়ে আসে। কোথাও কোথাও সে উপযাচক, মানে সে যেচে সাহায্য করে, তার থেকে সাহায্য কাউকে চাইতে হয় না। বিপরীত দিকে মহিম কীরকম, সে নিজের দুঃখ যন্ত্রণা সেটাকে গোপন রাখতে ভালোবাসে। কাজেই মহিম গোপনতা প্রিয় চরিত্র, মানে সে গোপনতা পছন্দ করে, সবসময় সব কিছুকে গোপনে রাখতে চায়। এটার সঙ্গেই মহিম চরিত্রে আরেকটা বৈশিষ্ট্য যুক্ত হবে, আত্মমর্যাদা প্রবণ। বা কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে বলতে পারি ভীষণভাবে আত্মকেন্দ্রিক। অচলার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে আমরা মহিম চরিত্রের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখতে পেয়েছি। মহিম সেখানেও বারংবার কোথাও না কোথাও গিয়ে নিজের আত্মমর্যাদার বেড়া ডিঙিয়ে, বাইরের লোকের সঙ্গে তো দূরের কথা, নিজের স্ত্রীরও ঘনিষ্ঠ হতে পারেনি। সেই কারণে অচলার কোথাও কোথাও মহিমের থেকে যে দূরে চলে যাওয়া বা তাদের স্বামী স্ত্রী সম্পর্কে যে দূরত্ব চলে আসা, তার জন্য মহিম নিজেই দায়ী। নেক্সট যেটা প্রশ্ন আসে দুটো চরিত্রের ক্ষেত্রে, তুলনামূলকতার ক্ষেত্রে, যে অচলাকে কে সত্যি সত্যি ভালোবেসেছে, সেটা যদি একটা প্রশ্নের ক্রাইটেরিয়া হয় তাহলে বলা যাবে অচলার প্রতি ভালোবাসায় মহিমও যেমন একনিষ্ঠ ছিল, সুরেশও কিন্তু একনিষ্ঠ ছিল। দুজনেই তারা অচলাকে ভালোবেসেছে বা অচলার প্রতি তাদের একটা আন্তরিক স্নেহ প্রেম ছিল। সুরেশের ক্ষেত্রে তার চরিত্রের সব থেকে বড় ত্রুটি, খারাপ দিক, সেটা হচ্ছে তার চরিত্রের হঠকারিতা। সুরেশ না ভেবে চিন্তে কাজ করে, হঠকারী সিদ্ধান্ত নেয় এবং এই হঠকারিতা করতে গিয়ে অনেক ক্ষেত্রে সে এমন কাজ করে ফেলে যেটা সমাজ বিচ্যুত বা সমাজ বহির্গত, সমাজের মধ্যে থেকে যে কাজটা অ্যাটলিস্ট করা যায় না। তার মধ্যে সর্বপ্রথম বড় যেটা তার ভুল, সেটা হচ্ছে বন্ধুপত্নীর প্রতি কোথাও একটা ইমোশনাল পয়েন্ট রাখা। একজন মর্যাদাবান যুবক চরিত্রের থেকে আমরা কোনো সময় এটা প্রত্যাশা করতে পারি না যে পরস্ত্রীর প্রতি, তার নিজের বন্ধুর স্ত্রীর প্রতি বা যে কোনো নারী যার বিবাহ হয়ে গেছে, যে সামাজিক অন্য বন্ধনে আবদ্ধ, তার প্রতি সে একটা মেন্টাল অ্যাট্রাকশন পুষে রাখবে বা তাকে ভালোবাসার জন্য বা ভালোবেসে কিছু স্টেপ গ্রহণ করবে। সব থেকে বড় বাজে কাজ যেটা সুরেশ করেছে গোটা উপন্যাস জুড়ে, সেটা হলো অচলাকে না জানিয়ে মহিম, সুরেশ এবং অচলা তিনজনেই যখন ট্রেনে করে হাওয়া বদলের উদ্দেশ্যে গমন করছিল তখন অচলাকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়া এবং ভিন্ন ট্রেনে তাকে নিয়ে তোলা এবং সব থেকে বড় কথা তাকে নিয়ে রীতিমতো পালিয়ে যাওয়ার চেষ্টা করা। এটা সুরেশ চরিত্রের একদমই নেতিবাচক দিক, যেটা তাকে নিচের দিকে নামিয়ে দিয়েছে। আদারওয়াইজ কিন্তু সুরেশ চরিত্রের মধ্যে এমন অনেক গুণ ছিল যা তাকে মহিমের থেকেও উন্নত, মহিমের থেকেও সক্রিয় চরিত্র করে তুলেছে গোটা উপন্যাস জুড়ে। প্রসঙ্গত আরেকটা বৈশিষ্ট্য বেরিয়ে এলো, সুরেশ চরিত্র কিন্তু প্রচণ্ড পরিমাণে সক্রিয় চরিত্র। এই উপন্যাসে কোনো চরিত্র যদি সব থেকে বেশি কাজ করে থাকে সে সুরেশ চরিত্র, আর এদিকে মহিম ভীষণ পরিমাণে একজন নিষ্ক্রিয় চরিত্র। এই নিষ্ক্রিয়তা মহিম চরিত্রের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। সে কিছুই করেনি, সে কিছুই করে না, তার নিজের জন্য সে কিছু করে না, তার বউয়ের জন্য, স্ত্রীর জন্য সে কিছু করে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পদক্ষেপে সে আত্মকেন্দ্রিক, নিজের চারিদিকে একটা আত্মমর্যাদার বেড়া সে বেঁধে রেখেছে, যে বেড়া ডিঙিয়ে অপর প্রান্তের মানুষরা কি ভাবছে সেটা রিয়েলাইজ করা মহিমের পক্ষে সম্ভব হয় না। তাহলে মহিম আর সুরেশ চরিত্রের তুলনামূলক আলোচনায় তোমরা যে পয়েন্টগুলো পেলে তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হচ্ছে তাদের স্বভাবের বৈশিষ্ট্য। একজন চাপা অন্তর্মুখী, আরেকজন হচ্ছে প্রচণ্ড মিশুকে প্রকাশ পরায়ণ, নিজেকে এক্সপ্লোর করে সবসময়। একজন হচ্ছে সাহায্যকারী,
বন্ধুদেরকে সাহায্য করতে এগিয়ে যায়। এখানে কেউ কেউ উপন্যাস পড়ে ভাবতে পারো যে মহিমকে বারবার সাহায্য করতে এসছে, মহিমের স্ত্রীর প্রতি তার আন্তরিক টান ছিল। না, এটা ভুল কথা। আমরা দেখি মহিম ছাড়াও অন্যত্র অন্য কোনো বন্ধু, কেউ কলেরা হয়ে পড়ে আছে, কেউ প্লেগ হয়ে পড়ে রয়েছে, কেউ কোনো ছোঁয়াচে বসন্তে বা অন্য কোনো ব্যাধিতে আক্রান্ত। মানুষের খেয়ে দিয়ে বয়েই গেছে যে অন্য লোক একটা ছোঁয়াচে রোগে আক্রান্ত, আমি কেন ঝাঁপিয়ে পড়বো তাকে ভালো করে তুলতে। খুব সহৃদয় মনোবৃত্তি না থাকলে কোনো মানুষ কিন্তু যায় না। কেননা ছোঁয়াচে রোগের ভয় তৎকালীন সময় সবার ছিল, এখনও আছে। মনের ভেতর থেকে মানবিকতার সেই মহৎ গুণটা উৎসারিত না হলে কেউ কিন্তু যেতে পারে না একটা ছোঁয়াচে রোগগ্রস্ত লোকের চিকিৎসা করতে বা তাকে ভালো করে তুলতে। সুরেশ কিন্তু সেটা করেছে। তার মানে সুরেশের মধ্যে খামখেয়ালিপনা ছিল ঠিকই, কিন্তু সেই খামখেয়ালিপনার বশবর্তী হয়ে সে মানব কল্যাণের কাজ প্রচুর পরিমাণে করেছে। যদিও তার জীবনের একটা বড় ট্র্যাজেডি অচলার প্রতি অন্ধ নারী স্নেহে আকৃষ্ট হয়ে বা অবৈধ প্রেমে আকৃষ্ট হয়ে কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলা। মহিমের ক্ষেত্রেও আমরা দেখি সুরেশ মহিমকে অনেকভাবে হেল্প করেছে। বিপরীত দিকে মহিম ভীষণ পরিমাণে গোপনতা প্রিয়, নিজের কথা কাউকে জানায় না, আত্মমর্যাদা প্রবণ, পক্ষান্তরে আরেকটা ভাষা আমি ইউজ করেছি আত্মকেন্দ্রিক, যেটাকে কিন্তু আমরা আজকের যুগে দাঁড়িয়ে অন্তত কখনোই খুব ভালো বৈশিষ্ট্য বলতে পারি না। কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পরিমাণে আত্মকেন্দ্রিক হয়, একটা লেভেলে গিয়ে একটা সার্টেন স্টেজের পর সেটাই কিন্তু কোথাও একটা গিয়ে স্বার্থপরতা হয়ে যায়। তার মানে মহিম চরিত্র খানিকটা ওরকমই কনজারভেটিভ মানসিকতার একটা চরিত্র। আমরা মহিমের সব থেকে যে নিষ্ক্রিয় ভূমিকা দেখি, নিষ্ক্রিয় চরিত্র, আমরা সব থেকে তার যে নিষ্ক্রিয় ভূমিকাটা দেখেছি সেটা হচ্ছে বিবাহের পর। একজন ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণকারী নারী, যে কিনা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যে কিনা কলকাতায় একটা লোকালয়ের মধ্যে তার পিতার সঙ্গে বসবাস করতে অভ্যস্ত, তাকে পল্লীগ্রামের নির্জন আবহে নিয়ে যাওয়ার পর, যে পল্লীগ্রামে এই ব্রাহ্ম নারী সংক্রান্ত নানান রকম গুজব রটে রয়েছে চারিদিকে, যে পল্লীগ্রামের কেউ চট করে এই মেয়েটিকে আপন করে বুকে টেনে নেবে না, সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী হিসেবে মহিমের উচিত ছিল অচলাকে বেশি বেশি করে নিজের কাছে টেনে নিয়ে তাকে ওই পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে বা মানাতে সাহায্য করা। এই জায়গায় মহিমের নিষ্ক্রিয়তা মানা যায় না। এবং গোটা উপন্যাসের যে পরিণতি, অচলার মন থেকে যে মহিমের উঠে যাওয়া বা মহিমের প্রতি তার যে ভালোবাসা, সেটা যে ধীরে ধীরে কোথাও একটা গিয়ে কমে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, তার কারণ কিন্তু কোথাও একটা গিয়ে মহিম নিজে। কাজেই মহিম চরিত্রকে অনেক সমালোচক নায়কোচিত গুণে বিভূষিত করতে চান। অনেক সমালোচকের মতে মহিম শরৎচন্দ্রের সৃষ্টি করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি পুরুষ চরিত্র, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেই চরিত্রের ভেতর অনেক রকম ফ্লজ, সেই চরিত্রের মধ্যে অনেক রকম ত্রুটি বিচ্যুতি সেটা কিন্তু রয়েছে, তো যেটা আমরা উপন্যাসের পরিপ্রেক্ষিতে দেখতে পাই। আর সুরেশ চরিত্রকে আমি বলবো না নায়ক হিসেবে সেও খুব শ্রেষ্ঠ মহৎ, কারণ সে খুব গুরুত্বপূর্ণ 2-3টি বাজে কাজ করেছে তার জীবনে, যেটা একটি সৎ বা বিবেকবান পুরুষের থেকে আমরা প্রত্যাশা করি না। কিন্তু ওগুলো বাদ দিলে একটি সক্রিয় চরিত্র হিসেবে, একজন পরোপকারী বন্ধু হিসেবে, এটাও খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। যেখানে লিখেছি আমি সাহায্যকারী, এখানে তোমরা অবলিক দিয়ে লিখেই রাখতে পারো পরোপকারী বা উপযাচক হিসেবে লোককে সাহায্য করতে এগিয়ে যাওয়া, এগুলো কিন্তু মানবিক মহৎ গুণ। সেই দিক থেকে কিন্তু আমরা সুরেশকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্থান দিতে পারি উপন্যাসের পরিপ্রেক্ষিতে। তো এই হচ্ছে মহিমা সুরেশের একটা তুলনামূলক আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং নেক্সট প্রশ্নে চলে যাব এরপর। তো এটা তো গেল মহিম আর সুরেশ চরিত্রের তুলনামূলক আলোচনা, মানে 1 নম্বর যে প্রশ্নটা আমি প্রথমে সিলেক্ট করেছিলাম। এবার দেখো 4 নম্বরে একটা প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গৃহদাহ উপন্যাসের সুরেশ অনেকটা অস্বাভাবিক ও অবাস্তব হওয়ায় খল চরিত্র হিসেবে সম্পূর্ণ সার্থক হয়নি। সুরেশ চরিত্রটা বিশ্লেষণ করে আলোচনা করো। প্রসঙ্গত বলে রাখি, আমি যখন মহিমা সুরেশের তুলনামূলক আলোচনা করছি, এই একই কনসেপ্ট থেকে তোমরা কিন্তু এই অ্যান্সারটাও লিখতে পারবে। কিভাবে লিখবে চলো এবার সেটা দেখি। এবার তোমরা তোমাদের মাইন্ড থেকে মহিমকে বাদ দাও, কারণ এই জায়গাটায় মহিমকে দরকার নেই। বলছে সুরেশ একটু অস্বাভাবিক চরিত্র, তাই সে যথার্থ খল চরিত্র হয়ে উঠতে পারেনি। ঠিক আছে, কেন অস্বাভাবিক চরিত্র, কেন? এবার একটা একটা করে পয়েন্ট আলোচনা করব। দেখো এই পয়েন্টগুলোর ওপরেই আলোচনা করব। প্রথমে দেখো, সুরেশ অত্যন্ত মিশুকে আর প্রকাশপ্রবণ ছেলে। এবার একটা সাধারণ জিনিস, স্বাভাবিক জিনিস চিন্তা করো, যে কোনো মিশুকে বা প্রকাশপ্রবণ ছেলে সে কি চট করে অন্যের পারিবারিক ব্যাপারে নাক গলিয়ে নিজের মতবাদ দিতে যাবে, নাকি অন্যের পারিবারিক ব্যাপারে ঢুকে পড়ে সেখানে নিজের মত দিয়ে জোর জবরদস্তিপূর্বক বলপূর্বক তার মত মানানোর চেষ্টা করবে?
আমাদের সমাজে প্রচলিত যেরকম মানুষজনকে আমরা দেখতে পাই সেখানে কিন্তু বেশিরভাগ মানুষজনই এইরকম কাজটা করেন না। যারা করেন তাদেরকে আমরা বলি যে তারা ব্যক্তি স্বাতন্ত্র্যের বিরোধী, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইভেট স্পেস আছে। তো আমি পারি না অন্য কারুর ব্যক্তিগত পরিধির ভেতর ঢুকে পড়তে। তো এখানে সুরেশ কিন্তু বারবার তাই করেছে। একজন পুরুষ মানুষ হিসেবে, একজন ম্যাচিওর পরিণত মনস্ক পুরুষ মানুষ হিসেবে সুরেশের থেকে কিন্তু এই ধরনের আচরণ এক্সপেক্টেড নয়। দেখো প্রশ্নটা, অস্বাভাবিক চরিত্র, অবাস্তব চরিত্র। কেন অস্বাভাবিক, কেন অবাস্তব? কারণ তার এই আচরণগুলো বাস্তব সমাজোচিত নয়। অতিরিক্ত মানুষের জীবনে ঢুকে পড়া, বন্ধুর মেসে গিয়ে বলছে, আহা বন্ধু তুমি এইরকমভাবে মোটা চালের ভাত খাচ্ছ, কচুর তরকারি খাচ্ছ, তুমি আমার বাড়িতে চলো, আমি সেখানে তোমাকে রাজভোগ খাওয়াবো। এরকম তো কত বন্ধু আছে যার অবস্থা হয়তো একটি বন্ধুর থেকে তুলনামূলকভাবে অবনমিত বা খারাপ বা দারিদ্র জনিত সমস্যায় সে ভুগছে। তো এইভাবে করে কত বন্ধুকে আমরা নিজের বাড়িতে নিয়ে আসবো? বাস্তবে তো সেটা সম্ভব নয়। বা প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন তাকে নিজেকে সামলাতে হয়। অপর ব্যক্তি এসে উপযাচক হয়ে সেখানে আমার থেকে টাকা নাও, আমার বাড়িতে থাকবে চলো, আমার থেকে খাবে চলো, এই সুযোগটা তো করে দেয় না, বা এটা অবাস্তব একটা চরিত্র বৈশিষ্ট্য। নেক্সট, সে সাহায্যকারী, কিন্তু মানুষকে সাহায্য করার একটা লিমিটেশন আছে। আমরা কখনো কখনো দেখি মহিম তার সাহায্য চাইছে না, মহিম বলছে যে সুরেশ ভাই আমাকে আমার মতন অবস্থায় ছেড়ে দাও, তুমি তো একটা উচ্চবিত্ত বংশের ছেলে, আমার অবস্থাটা তুমি বুঝবে না ভাই, আমাকে আমার আত্মমর্যাদা নিয়ে তুমি থাকতে দাও। মহিম হাসি মুখেই তাকে রিফিউজ করছে। তারপরেও সুরেশ উপযাচক হয়ে উপন্যাসের একদম শুরুর দিকে যখন অচলার বাড়িতে চলে গেল, কি না মহিমকে ব্রাহ্ম একটি মেয়ের গ্রাস থেকে সে বাঁচাবে, এই জায়গাটা পুরোপুরি অবাস্তব। লোককে সাহায্য করা তখনই পর্যন্ত প্রযোজ্য যখন সেই মানুষটি আমার থেকে সাহায্য চাইছে বা সাহায্য প্রার্থী। সুরেশ সেই সমস্ত কিছু মানত না। মহিমের পারমিশন না নিয়ে, অচলা কেমন কি না জেনে সে কিন্তু অচলার বাড়িতে গেছিল মহিমকে বাঁচাবে বলে। অর্থাৎ ব্রাহ্ম কন্যার সঙ্গে মহিমের প্রেমজ সম্পর্ক বন্ধু হিসেবে সে মানতে পারছে না বলে সুরেশ চলে গেছে সেই কন্যার বাড়িতে তাদেরকে অপমান অসম্মান করে বন্ধুকে উদ্ধার করে আনবে হিন্দুত্বের স্রোতে। এটা কিন্তু মানা যায় না। নেক্সট একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আরও জায়গা আছে, সাহায্য করতে গিয়ে সে উল্টো কাজ করে চলে এসেছিল সেই জায়গাটাতে। যারা পড়েছে উপন্যাস তারা জানো যে সুরেশ গেছিল মহিমকে বাঁচাবে বলে, কিন্তু সেখানে গিয়ে সে যখন অচলাকে দেখলো, সে যখন কেদারবাবুকে দেখলো, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটাস দেখলো, সে তখন উল্টো কথা বলে এলো। কী কথা বলে এলো না, মহিম একটি গ্রামের হতদরিদ্র ছেলে, তার নিজের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার নিজের অর্থনৈতিক অবস্থা সেটাই সে সামলাতে পারছে না। অচলাকে বিবাহ করে তাকে কি করে সে কোথায় রাখবে, কি খাওয়াবে? তো উল্টো চাল চেলে দিয়ে সে ফিরে এলো। তার মানে সাহায্য করতে গিয়ে সে উল্টো দিকে যাকে সাহায্য করবে ভেবেছিল তারই দুর্নাম বা বদনাম করে চলে এলো। এগুলো অস্বাভাবিকতার পরিচয় বই কি। এখানে কোথাও কোথাও কিন্তু সেই যে এথিক্স, ভ্যালু, বিবেক সেগুলো সুরেশ রাখছে না, লঙ্ঘন করে যাচ্ছে। এরপর কি, সে উপযাচক হয়ে এমন এমন কাজ করে যেগুলো অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক। আমি এর আগেও প্রথমেই আলোচনা করতে গিয়ে বললাম যে প্লেগ রোগীর সে চিকিৎসা করতে যাচ্ছে, নিশ্চয়ই মানবিক। তোমরা এখন বলতেই পারো বড় বড় মহান মনীষী যারা ছিলেন, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, আমাদের মাদার টেরেসা থেকে শুরু করে, আমাদের স্বামী বিবেকানন্দ, তারা তো কুষ্ঠরোগীর সেবা করতেন। তারা সমাজে যারা খুব অচ্ছুত বা খুব দুঃখ কষ্টে আছেন তাদেরকে সেবা করতে যেতেন। তো সেটা যদি না হতো সমাজ এত সুন্দর হতো না। সবাই যদি স্বার্থপর হয় তাহলে তো হবে না। কিন্তু বাস্তবে সুরেশের যে স্টেটাস বা তার যে কন্ডিশন, তাকে তো এরকমটা দেখানো হয়নি যে সে খুব মহাপুরুষ, সে সমাজের কাজ করতে চায়। তাকে দেখানো হয়েছে সে একটি সাধারণ ছেলে, কিন্তু সে জায়গায় জায়গায় আবেগতাড়িত হয়ে পড়ে। সুরেশ চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য অত্যধিক আবেগ প্রবণতা। এত পরিমাণে সে আবেগ প্রবণ যে এই আবেগ তাকে নানান রকম কাজ করায়। সে আবেগে পড়ে নানান রকম কাজ করে ফেলে, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে, উপযাচক হয়ে কাজ করে ফেলে। আর সব থেকে বড় কথা, অতি সক্রিয়তা আর হটকারী সিদ্ধান্ত, সেটাও কিন্তু সুরেশ চরিত্রকে কি করেছে, এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে অস্বাভাবিক আর অবাস্তব করে তুলেছে। তারপর প্রশ্নের শেষ পাঞ্চ কি চাইছে তোমার থেকে, না সে সার্থক ভিলেন হতে পারেনি। এই অস্বাভাবিকতাই তাকে সার্থক ভিলেন হতে দেয়নি বা খল চরিত্র হতে দেয়নি। এবার আমরা একটুখানি খল কাকে বলে বুঝবো। খল চরিত্র কি? খল চরিত্র বলতে বেসিক্যালি আমরা এমন চরিত্রকে বুঝবো যে চরিত্রের মধ্যে প্রধান গুণ হচ্ছে নেতিবাচকতা। সেই চরিত্র হবে নেতিবাচক, সে যা করবে তার মধ্যে স্বার্থ লুকিয়ে থাকবে। নেতিবাচকতা আর স্বার্থপরতা,
এটার ওপর বেস করে যে কোনো দেশের যে কোনো কালের ভিলেনরা দাঁড়িয়ে আছে, খল চরিত্র দাঁড়িয়ে আছে। সে নিজেকে ছাড়া কিছু জানে না, নিজের ভালো ছাড়া কিছু জানে না, নিজের স্বার্থের জন্য সে অপর মানুষের ক্ষতি করে দিতেও পিছোপা হয় না। কিন্তু ঠান্ডা মাথায় ভাবো, সুরেশ কি তাই? সুরেশ কি তাই? সে কোথাও কোথাও স্বার্থচালিত হয়েছে, এবং এটাকে ঠিক আমি স্বার্থচালিত বলবো না, এটাকে আমি বলবো অতিরিক্ত হটকারী সিদ্ধান্ত। অচলাকে নিয়ে পালিয়ে যাব, বা গিয়ে তাদের সংসারের যে স্বাভাবিক একটা নিস্তরঙ্গ প্রবাহ তার মধ্যে গিয়ে আমি উপনীত হব। কিন্তু সে মানুষের জন্য প্রচুর ভালো কাজও করেছে। তার চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য পরোপকারিতা, সেটা ভুলে গেলে চলবে না। অসুস্থ মহিমকে আর অচলাকে গৃহদাহের পর নিজের বাড়িতে এনে দিনের পর দিন ডাক্তার দেখিয়েছে, চিকিৎসা করিয়েছে, তাদের দাম্পত্য জীবনকে সুন্দর হতে সাহায্য করেছে সুরেশ। আমরা দেখেছি মহিম জীবনে একবারই মন খুলে অচলার সঙ্গে কথা বলেছে। কখন? তার অসুস্থতার সময়। মহিম বলছে যে এইভাবে অসুস্থ না হয়ে পড়লে অচলা, আমি সব হারিয়েছি ঠিকই, বাড়ি হারিয়েছি, অনেক কিছু টাকা পয়সা, অর্থনৈতিক সম্পত্তি যা ছিল, নিজের দেহ স্বাস্থ্য সব হারিয়েছি, কিন্তু তোমাকে পেলুম। মহিম বলছে যে অচলাকে সে পেল, কিভাবে পেল? সুরেশের বাড়িতে পেল, সুরেশের সাহায্যে পেল। রোগগ্রস্ত অবস্থায় যদি না সুরেশ তাকে এবং অচলাকে থাকবার এবং চিকিৎসার সুবন্দোবস্ত করে দিত, তাহলে তাদের মধ্যে এই প্রেমময় মুহূর্তটাই গড়ে উঠত না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সুরেশের করা কিছু কিছু ভুল কাজ, ভ্রান্ত পদক্ষেপ তার ওই ভালো মানুষগুলোকে ঢেকে দিয়েছে। সেই কারণেই সে খল চরিত্র হলেও কিন্তু সার্থক খল চরিত্র নয়, যেটা প্রশ্নটাতে চাওয়া হয়েছে। অস্বাভাবিক চরিত্র, অবশ্যই তার এই বৈশিষ্ট্যগুলো অস্বাভাবিক বৈশিষ্ট্য সাধারণ মানুষের থাকে না, কিন্তু তাকে আমরা পুরোপুরি সেই লেভেলের খল বলতে পারি না যে লেভেলের খল হলে কোনো মানুষকে একদম ভিলেন চরিত্র বলা যায়। কাজেই সুরেশ আর যাই হোক ভিলেন চরিত্র নয়, অস্বাভাবিক হঠকারী একটা চরিত্র, যে চরিত্র নিজের ওই অস্বাভাবিকতার বশবর্তী হয়ে কিছু ভুলভাল সিদ্ধান্ত জীবনে নিয়ে ফেলেছে। সেই কারণে শেষ পর্যন্ত তার নিজের জীবনেও কিন্তু ট্র্যাজেডি নেমে এসছে, সে নিজে একটা ট্র্যাজিক চরিত্র হয়ে উঠেছে। ঠিক আছে, তো এই হচ্ছে এই প্রশ্নটা, মানে 4 নম্বর প্রশ্নটার আলোচনা। তো আজকের আলোচনা থেকে তোমরা একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারলে যে গৃহদাহ উপন্যাসের মহিম আর সুরেশ চরিত্রের মধ্যে তুলনামূলক আলোচনা এলে কী করে করবে বা কীভাবে অ্যান্সার লিখবে। প্রসঙ্গত নিশ্চয়ই তোমাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না যে সিঙ্গেল মহিম চরিত্র, সিঙ্গেল সুরেশ চরিত্র এলেও কিন্তু তোমরা এই কনসেপ্ট থেকে সেটা লিখে দিতে পারবে। নেক্সট, গৃহদাহ উপন্যাসের সুরেশ চরিত্রটা অস্বাভাবিক, অবাস্তব, খল চরিত্র বা ভিলেন পুরোপুরি হয়ে ওঠেনি, কেন, কিভাবে, সেটাও কিন্তু আজকের ক্লাসে আমি ডিটেলস বলে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি। আশা করছি এই জায়গাটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে বাকি রইল কি? এখান থেকে বাকি রইল গৃহদাহের এই ভয়াবহ ট্র্যাজিক পরিণতির জন্য কে দায়ী, আর গৃহদাহের প্রেম ভাবনা। আর অবশ্যই এই দুটো জায়গা পড়াতে গেলে আরেকজনকে যাকে লাগবে সে হচ্ছে অচলা চরিত্র। তাই নেক্সট ক্লাসে অবশ্যই নজর রাখো, দেখতে থাকো অচলা চরিত্র, প্রেম ভাবনা এবং গৃহদাহের জন্য কারা দায়ী বা কিভাবে দায়ী সেই সংক্রান্ত অ্যান্সার রাইটিংয়ের প্রিপারেশন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।